প্লিজ ছেড়ে দেন আমাকে। না ছাড়বো না। আগে বলো বিয়ে করবো আমাকে। করব না আপনাকে বিয়ে। আজকে তোমাকে ধর্ষণ করব, তারপর তুমি বিয়ে না করলেও সমস্যা নাই। কথাটা বলেই দেয়ালের সাথে চেপে ধরে রিহাকে। নীলিমা ছটফট করতে থাকে ছোটার জন্য, কিন্তু এত শক্তির সাথে পেরে ওঠে না। বিসর্জন দিয়ে দেয় নিজেকে। প্রথমে ঠোঁটে বেশ জোরের সাথে কিস করে, তারপর আস্তে আস্তে ঘাড়ে একটা কিস করে, তারপর নেশাগ্রস্তের মতো পুরো শরীরটা দেখতে থাকে। রিহা কাঁদতে থাকে, কেউ শোনে না। সানভি তার কাজে ব্যস্ত। ভারী নিঃশ্বাসের শব্দে তার আরও একটু অন্যরকম লাগে। কাজ শেষ। সানভি উঠে শার্টটা পরতে পরতে বলে, আই লাভ ইউ। হ্যাঁ, ধর্ষণ করলো সে। ইচ্ছের বিরুদ্ধে যৌনক্রিয়া করার নামই তো ধর্ষণ, তাই না? সানভি ধর্ষণ করলো রিয়াকে। কেন করলো শুনবেন না? সেগুলো বলতে গেলে কয়েকটা পর্ব লেগে যাবে, তাই সংক্ষেপে এই পর্বেই বলে দেই। কলেজে প্রথম দিন সানভির একটা মেয়েকে দেখে চোখ আটকে গেছে, কিন্তু কিছুতেই চোখ সরাতে পারছে না। কেমন একটা মায়া বেঁধে গেছে তার চোখ। বুঝতে পারে মেয়েটাকে। মেয়েটা তার দিকে তাকাতেই চোখ নামিয়ে নেয় সে। তারপর একসাথে ক্লাস করে। মেয়েটার খুব কাছে কাছে থাকে সে। কয়েকদিন পর প্রপোজ করে সে মেয়েটাকে। মেয়েটার নাম রিহা। দেখতে ভালো, স্মার্ট, আর কথা বলে খুব সুন্দর করে। আর সানভি হ্যান্ডসাম, গুড লুকিং। অনেক মেয়েই পাগল তার জন্য। কিন্তু রিহাকে প্রপোজ করা মাত্রাই, রিহা তোমাকে প্রথম দেখায় আমার ভালো লেগে গেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই উইল ইউ লাভ মি। সানভি রিহা একটা চর মেরে বলে, কোনো দিনও না। তোমাকে কেন ভালোবাসবো? রিহা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আই লাভ ইউ সো মাচ। সানভি আই ডোন্ট ওয়েন্ট টু আন্ডারস্ট্যান্ড। গেট আউট ফ্রম মাই এই এরনা। রিহা আজকে চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাকে ছাড়ব না, মনে রেখো। সানভি দেখা যাবে তুমি কি করতে পারো। রিহা দুজনের আগে গজগজ করতে করতে চলে যায়। নীলিমার মন জেদ চেপে যায়, সে কিছুতেই সানভির সাথে রিলেশনে যাবে না। আবার অপরদিকে সানভিও মনে জেদ চেপে গেছে, রিহাকেই সে বিয়ে করবে, আর কাউকে না। পরের দিন খুব ভোরে কলেজে যায় সে। গিয়ে বসে থাকে রাস্তার পাশে। রিহা আসতেই একটা গোলাপ ফুল এগিয়ে দেয় সে। কালকে না মানা করলাম আমার সামনে আসবেন না? তাহলে কেন আসছেন আবার? রিহা ভালোবাসি তাই। সানভি তোমার ভালোবাসা তুমি রাখো, আমাকে যেতে দাও। রিহা ফুলটা ছিঁড়ে ফেলে দিয়ে চলে যায়। রিহা তার ব্যবহারে কষ্ট পায় সানভি, কিন্তু কিছু বলে না। এরপর থেকে রোজ দাঁড়িয়ে থাকে রিহার জন্য, কিন্তু রিহা প্রতিদিনই সানভিকে অপমান করে। সানভির আর গায়ে লাগে না এসব, অভ্যস্ত হয়ে গেছে এসবে। তাই এভাবে কেটে যায় কিছুদিন। রিহা রাজি হয় না। পরপর অপমানের পর অপমান করেই যাচ্ছে। সানভি ভাবে তার বাসায় বিয়ের প্রস্তাব দিলে কেমন হয়। প্রায় 2 বছর কেটে যায়। সানভি বাসায় কিছু বলতে পারে না, কিন্তু রিহাকে রোজই প্রপোজ করে। কলেজ লাইফ শেষে ভার্সিটিতে পা রাখে দুজনে। সানভি রিহাকে খুব ভালোবেসে ফেলে, তাই প্রতিদিন রিহার যাওয়ার রাস্তা দাঁড়িয়ে থাকে আর প্রতিদিন প্রপোজ করে, কিন্তু রিহা রাজি হয় না। এরপর অনার্স শেষ করে একটা ভালো চাকরি পায় সানভি। এরপর রিহার বাসায় বিয়ের প্রস্তাব দেয়। সবাই রাজি, শুধু রিহা ছাড়া। কারণ জেদ। সেই জেদ আর 5 বছর ধরে পুষে রেখেছে সে। এভাবে অনেক দিন চলে যায়। রিহা বিয়ে করতে রাজি হয় না। তাই 2 দিন আগে সানভি মনে মনে প্ল্যান করে, ধর্ষণ করলে তো রিহা তাকে বিয়ে করতে বাধ্য হবে। যদি ওনার কাজ, তবুও রিহাকে পাওয়ার ইচ্ছা সামলাতে পারো না সানভি। কয়েকদিন অপেক্ষা করে, কিন্তু সুযোগ পায় না। আজ ভার্সিটি থেকে ফেরার পথে সানভি দেখে রিহা একা, আশেপাশে কেউ নেই। কিছুটা অজ্ঞান করার তরল তার রুমালে মেখে পিছন থেকে নাকের মধ্যে চেপে ধরে। ব্যাস, কাজ শেষ। এরপর কোলে করে নিয়ে আসে জঙ্গলের মধ্যে একটা পুরনো বাড়িতে। তারপর জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করে সানভি। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতেই সেই সানভিকে সামনে দেখে বলে ওঠে, আপনি এখানে কেন, আর আমি কোথায়? রিহা। সানভি পকেট থেকে গোলাপ ফুলটা বের করে হাঁটু মুড়ে বসে পড়ে।
তারপর বলে, আই লাভ ইউ রিহা, উইল ইউ ম্যারি মি? সানবি, নেভার রিহা। তাহলে তুমি ভালোভাবে মানবে না, তাই তো? সানবি, আর কোনোভাবে বলবা তুমি? কোনোভাবে বলবা বাকি রাখছো? রিহা, রিহা প্লিজ রাজি হয়ে যাও, নইলে খারাপ কিছু হবে আজকে। সানবি, কি খারাপ করবি তুই? রিহা, ধর্ষণ করবো তোকে। সানবি, তোর মতো ছেলে আর কী বা করতে পারে? রিহা, কি করবি তুই? তোর মতো ফেলে আর কী বা করতে পারে? রিহা, কি করি নাই তোর জন্য বল? প্রতিদিন ফুল হাতে দাঁড়িয়ে থাকছি, হাজারো অপমানের পরও কিছু বলি নাই। ঝড় বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে তোকে একটু দেখার জন্য ছুটে গেছি। কয়টা থাপ্পড় খাইছি খেয়াল নাই, তবুও কিছু বলি নাই। তোর বাসা থেকে আমার বাসা প্রায় 2 কিলো, তবুও প্রতিদিন তোকে দেখার জন্য ছুটে গেছি। তারপরও তুই বুঝিস না কতটা ভালোবাসি তোকে। একটা দিনও তুই আমার সাথে ভালো ব্যবহার করিস নাই। এরপর তোর বাসায় বিয়ের প্রস্তাবও দিছি, সবাই রাজি তুই ছাড়া। এবার বল কি করবো তোকে? সানবি, আমি তোকে ভালোবাসি না, বাসি না, বাসি না, যা করার কর। রিহা, সানবি এবার রেগে গিয়ে বলে, এতদিন আমার ভালো রূপ দেখছোস, এবার দেখবি খারাপ রূপ। সানবি ঝাঁপিয়ে পড়ে রিহার উপর। তারপর তো বাকিটা প্রথমে পড়লেন। এই হলো কাহিনী, চলুন বাস্তবে ফিরি। সানবি রিহাকে দিকে কাপড় ছুঁড়ে মেরে বলে, এবার বল বিয়ে করবি কিনা? সানবি, রিহা ঠুকরে কেঁদে ওঠে। সানবি চুপচাপ দেখে, ওকে কাঁদতে দেখে কষ্ট হয় সানবির, কিন্তু কিছু বলে না। এই 5 বছর কম কষ্ট হয়নি, তাকে সবগুলো শোধ তুলবে সে। প্রতিশোধ। সানবির মাথায় একটাই কথা, প্রতিশোধের আগুন জ্বলতে থাকে তার মনে। রিহাকে ঘরে রেখে তার বন্ধু সিয়ামকে কল দেয় সে। সিয়াম সব জানে ওদের সম্পর্কে, কিন্তু ওকে যে ধর্ষণ করবে সেটাও জানতো না। সিয়াম ফোন ধরে, হ্যালো সানবি। হ্যাঁ সানবি বল। সিয়াম, দোস্ত তোর ধানমন্দির বাসাটা খালি আছে না? সানবি, কিন্তু কেন? সিয়াম, দরকার আছে, আমি আসতাছি রিহাকে নিয়ে, তুই সব ঠিক কর। সানবি, ওকে রাখ এখন। সিয়াম, ওকে। ফোন রেখে রিহার দিকে তাকায়, শয়তানের মতো করে হাসে সানবি। নিজেকে তার সিংহ মনে হচ্ছে, আর রিহাকে মনে মনে বলছে, আজ ওকে বিয়ে করতে মেনে নিলে হয়তো বিয়ের আগ ধর্ষণ হতো না। কিন্তু এখন কি করবে ও? ছেলেটাও খারাপ না, কিন্তু হঠাৎ এসব চিন্তা কোথা থেকে আসলো ওর মাথায়? এসব ভাবতে ভাবতে আবারও কান্না চলে আসে তার। সামান্য জেদের জন্য আসছে ধর্ষিতা। সানবির এমন রূপ কখনো দেখেনি সে। সে তো শান্তিশিষ্ট ভদ্র একটা ছেলে, জীবনে কতবার থাপ্পড় দিয়েছে রিহা, সেই খেয়াল নাই তার। কিন্তু সত্যি ছেলেটা কোনো প্রতিবাদ করেনি। আর আজ সেই সানবি তাকে ধর্ষণ করলো, তার মেনে নিতেই কষ্ট হচ্ছে ব্যাপারটা। মানতে পারছে না এটা তার সাথেই হয়েছে। এখন যদি সে তাকে বিয়ে না করে তাহলে সমাজে মুখ দেখাবে কিভাবে? সানবি বলে ওঠে, রুমালটা দিয়ে চোখটা মুছে ফেলো। সানবি। রিহা কাঁপা কাঁপা হাতে রুমালটা নেয়, তারপর নাকের কাছে নিতেই আবারও অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফিরতে আস্তে আস্তে চোখ খুলে সে খেয়াল করে অন্ধকার একটা রুমের মধ্যে বন্দি সে। চিৎকার করে ওঠে, হেল্প প্লিজ, এনিওয়ান হেল্প মি। রিহা, কেউ নাই, পুরা বাসা ফাঁকা। আর এটা বেডরুম, আর এই বাসায় সবগুলো রুমই সাউন্ডপ্রুফ। সারা জীবন চিৎকার করলেও বাইরে শব্দ যাবে না, তাই শুধু শুধু মেজাজ খারাপ করবা না। সানবি, আমি বাসায় যাব। রিহা, তাহলে বলো বিয়ে করবা আমাকে? সানবি, ধর্ষণ করার পরও কেউ কাউকে বিয়ে করতে চাইবে এটা রিহার জানা ছিল না। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সানবির দিকে। সানবি একটা সিগারেট ধরায়, কালো ধোঁয়ায় বিষাক্ত হয়ে যায় সানবির হৃৎপিণ্ড। তার মনেও শান্তি নাই, তার মনটা শুধু বারবার বলতেছে কি করলাম এটা। অবশেষে ধর্ষণ এতটাই তীব্র নেশা ছিল রিহার প্রতি। সানবি আবারও বলে, কি হলো বলো, বিয়ে করবা? সানবি, করব। রিহা কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়, কারণ আজ সে ধর্ষিতা। এটা জানার পর আর কেউ তাকে বিয়ে করবে না, কিন্তু এই ছেলেটা তাকে বিয়ে করতে চাইছে। তাছাড়া ওকে বিয়ে করলে কেউ জানবে না এসব ভেবেই রাজি হয়ে যায়। সানবি এবার ধমক দিয়ে বলে ওঠে, সেই রাজি হইলা ধর্ষণ হওয়ার পর, আগে রাজি হইলে কি হইতো? সানবি, জানি না, বাট তোমাকে কোনোদিন আমি
ও স্বামী হিসাবে মেনে নিব না। নীলিমা হাহা শব্দ করে হেসে ওঠে সানবি। রিহা ভয়ে কাঁপতে থাকে। সানবি রিহার কাছে চলে যায়। নীলিমার ঠোঁটের দিকে তাকাতেই নেশাগ্রস্ত করে তাকে আলতো করে একটা লিপ কিস করে রিহার ঠোঁটে। তারপর রিহার বাসায় সামনে রেখে আসে তাকে। রিহা বাসায় ঢুকেই বাথরুমে চলে যায়। দেখতে থাকে সানবির দেওয়া আঁচড়ের দাগগুলো। খুব জোরে কাঁদতে থাকে। বাইরে শব্দ পৌঁছায় না। অনেকক্ষণ ধরে একটা শাওয়ার নেয়। শাওয়ার শেষে বাবার রুমে যায় রিহা। বাবা একটা কথা ছিল। রিহা কি কথা বাবা? সানবির সাথে বিয়ে পাকা করো, ওকে বিয়ে করব আমি। রিহা কিন্তু ওরা তো মানা করে দিয়েছে তোকে বিয়ে করবে না। তুই তো মানা করলা কতবার। বাবার কথা শুনে রিহার মাথায় আকাশ ভেঙে পড়ে। তবে কি বিয়ে করবে না সানবি তাকে? বাবার কথা শুনে রিহার মাথায় আকাশ ভেঙে পড়ে। তবে কি বিয়ে করবে না সানবি তাকে? তবে কি মিথ্যা বলল সে তাকে? ভাবতে পারে না আর রিহা যদি সে তাকে বিয়ে না করে তাহলে তো আর তার জীবন শেষ। রিহা আর ভাবতে পারে না। চুপচাপ তার রুমে চলে যায়। নানা ধরনের বাজে চিন্তা তার মাথায় ঘুরতে থাকে আর কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে যায় রিহা। সানবি বাসায় গিয়ে তার বাবাকে বলে, বাবা তুমি রিহার বাসায় ফোন দাও আরেকবার, এবার ওরা রাজি হবেই শিওর। সানবি কেন, দেশে আর কোনো মেয়ে নাই? ওর পিছনেই লেগে থাকতে হবে? বাবা এবার রাজি না হলে তুমি যাকে বলবা আমি তাকেই বিয়ে করব। সানবি বলে এই কথার কারণ সে জানে এবার আর মানা করতে পারবে না রিহা। আর সত্যি তাই হলো। সানবির বাবা কল দিল। হ্যালো, হ্যাঁ বলুন। আমি আসলে ওই বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছিলাম। জি বলুন। আপনার মেয়েকে জিজ্ঞেস করুন সে রাজি কিনা, এটাই শেষবার, নইলে ছেলেকে অন্য কোথাও বিয়ে করাবো। পাশ থেকে রিহা সব শোনে। বাবাকে ইশারায় বলে সে রাজি। জি সে রাজি, বাসায় চলে আসুন, বিয়ের দিন ঠিক করে ফেলি। রিহা তার রুমে গিয়ে ভাবতে থাকে সানবি সত্যি তাকে ভালোবাসে, নইলে কাউকে ধর্ষণ করে তাকেই বিয়ে করতে চাইতো না। সানবির জন্য রিহার মনে একটা জায়গা হয়ে গেছে। সেও কিছুটা ভালোবেসে ফেলেছে সানবিকে। বিয়েটা ভালোই হয়ে যায়। এবার সানবি তার প্রতিশোধ নেওয়া শুরু করে। তার মনে প্রতিশোধের আগুন জ্বলছে। রিহা তার সাথে যেগুলো করছে সেগুলোর প্রত্যেকটার প্রতিশোধ নিবে সে। আজ তাদের বাসর রাত। রিহা খাটে বসে আছে। অনেক প্রতীক্ষার পর আজ সেই রাত। কিন্তু সানবি আসছে না কেন? রিহার কেমন জানি অস্থির লাগছে সানবিকে। সে মন থেকে মেনে নিয়েছে, ভুলে গেছে তার জেদ। ধর্ষণ হওয়ার পর তাকে বিয়ে করছে সে। কিভাবে তার উপর জেদ করে থাকা যায়? সানবি অনেক প্ল্যান করছে আজকে রাতে কি করবে। কিছুই করবে না। সে মানে না তার স্ত্রী হিসাবে নীলিমাকে। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয় সানবি। তারপর সিগারেট ধরায় একটা। রিহা উঠে সালাম করে সানবিকে। সানবি সরে যায়। তারপর বলে, আমি তোমাকে বউ হিসেবে মানি না, সো আমার থেকে দূরে থাকবে। সানবি মানে? রিহা মানে যা তাই। আমি তোমাকে বউ হিসাবে মানি না। তোমার সাথে এক খাটে ঘুমাতে পারবো না আমি। সানবি কিন্তু আমাদের তো বিয়ে হয়েছে। আমি তোমাকে এখন ভালোবাসি। তাহলে তুমি কেন মানছো না? রিহা কারণ তুমি যেসব করছো আমার সাথে ওইগুলো তুমি ভুলতে পারো, আমি ভুলি নাই। সানবি রিহা চুপ হয়ে যায়, কিছু বলে না। কি বলবে? সত্যি তো কি না কি করছে সে তার সাথে। একটা কথা আছে, সময় সব সময় সবার অনুকূলে থাকে না। কথাটা যেন চিরন্তর সত্য, সেটা জ্বলন্ত প্রমাণ সে নিজে। সে কিছু বলে চুপচাপ শুয়ে পড়ল। সানবিও তার পাশেই ঘুমালো। হঠাৎ মাঝরাতে রিহা খেয়াল করে তার ঠোঁটের উপর কারো ঠোঁট। দম বন্ধ হয়ে আছে তার। ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সানবিকে। তারপর হাঁপাতে থাকে। সানবির রাগ মাথায় উঠে যায়। উঠে জোর করে বিছানার সাথে চেপে ধরে। রিহাকে আজ আর কোনো বাধা দিবে না। রিহা কেন দিবে না বাধা? আজ তো সানবি তার স্বামী।
বিয়ে হয়েছে তাদের। সানভি কানের লতিতে আলতো করে একটা কামড় দেয়। শিউরে ওঠে রিহা। নিজের ভারসাম্য হারিয়ে ফেলে সে। কিছুই জানে না কি হচ্ছে তার সাথে। রিহা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে সানভি পাশে নেই। রিহা উঠে কাপড়টা ঠিক করে, তারপর গোসল করতে যায়। দরজা খোলা পেয়ে বাথরুমে ঢুকে যায় সে, কিন্তু ভিতরে যে সানভি আছে সেটা দেখেনি সে। হুট করে ঢুকে পড়ায় সানভি কিছুটা অপ্রস্তুত হয়, তবে নিজেকে সামলাতে নিয়ে বলে, নক করে ঢুকতে পারো না, যত সব। সানভি: সরি, আমি ভাবছিলাম ভিতরে কেউ নাই, আসলে দরজা খোলা ছিল তো তাই। রিহার ঠোঁটে চাপা হাসি। সানভিকে এই অবস্থায় দেখে বেশ হাসি পাচ্ছে তার। রিহা বাইরে বের হয়ে আসে আর ভাবতে থাকে কাল রাতেই সব কিছু কি তবে স্বপ্ন ছিল নাকি নাটক। যদি সত্যি হয় তাহলে তো আজকে আমার সাথে খারাপ ব্যবহার করতে পারতো না। তবে কি শুধুই আমার দেহটাকে ভালোবাসে? সে মন থেকে কিছু মুছে ফেলেছে, নাকি জেদ, অভিমান আর কষ্ট, কোনটা? আনমনে ভাবতে থাকে রিহা। হঠাৎ সানভি ডাকে, ঘোর কাটে তার। আনমনে ভাবতে থাকে রিহা, হঠাৎ সানভির ডাকে ঘুম ভাঙে তার। পিছনে তাকাতেই সানভি বলে ওঠে, আমার গোসল শেষ, গোসল করে নাও, মা এসে ডেকে গেছে একবার। সানভি: আচ্ছা রিহা। এমন কড়া কথা শুনে রিহার মেজাজ খারাপ হয়ে যায়। মনে মনে বলে, যদি এখন বিয়ে না করতো তাহলে ওর মাথা ফাটিয়ে দিতাম আমি, কিন্তু আমি তো তাই পারি না। একটা কথা কিছুতেই বুঝতে পারে না সে, যে ছেলেকে দেখলেই তার গা জ্বলতো আজ তার একটু ভালোবাসা পাওয়ার জন্য পাগল সে। কেন হলো এমন? খুব অদ্ভুত কথা ঘুরতে থাকে তার মাথায়। নিজেকেই ছোট মনে হয় নিজের কাছে। ওদিকে সানভি পাঞ্জাবি আর জিন্স পরে বসে বসে অপেক্ষা করছে রিহার জন্য। রিহা কখন বেরোবে তারপর খেতে হবে। অনেকক্ষণ হয়ে গেল, বের হচ্ছে না কেন? অধৈর্য হয়ে পড়ে সানভি। দরজার কাছে গিয়ে বলে, আর কতক্ষণ লাগবে গোসল করতে? এত সময় লাগে নাকি? সানভি: 5 মিনিট অপেক্ষা করুন। রিহা: প্রায় 10 মিনিট হয়ে যায়, রিহা বের হয় না। সানভি বেশ রেগে যায়। দরজার সামনে গিয়ে দাঁড়াতে রিহা বের হয়। আচমকা সানভি চলে আসায় রিহা বেশ ভয় পেয়ে যায়। সানভির রাগ সব চলে গেছে। সবুজ শাড়িতে রিহাকে দেখে, চুলগুলো দিয়ে পানি পড়ছে এখনো, একদম ফ্রেশ। রিহাকে আবারও দেখলো সানভি সেই প্রথম দিন যেন দেখেছিল। আজ আবারও সেই রিহাকেই খুঁজে পেল সানভি। রিহাও বড়সড় ক্রাশ খাইছে নীল পাঞ্জাবিতে। সানভিকে দেখে পারফিউমের ঘ্রাণ পাগল করে দিচ্ছে তাকে। সানভি নিজেকে সামলে নিয়ে বলে, চলো। এবার দুজনে নিচে চলে যায়। সিঁড়ি নিয়ে নামার সময় রিহা হঠাৎ সানভির হাতটা শক্ত করে চেপে ধরে। সানভি ছাড়ানোর চেষ্টা করে না, কারণ বাড়ির সবার নজর তাদের দিকেই। সে কোনোভাবেই বুঝতে চায় না সে তাকে মেনে নেয়নি। সবার যেন থমকে গেছে তাদেরকে দেখে। একটা পারফেক্ট জুটি তারা, আর দুজনেই বেশ ভালো মানিয়েছে। নিচে নামতেই সানভির ছোট বোন রিহার হাত ধরে নিয়ে বাসায় খাওয়ার টেবিলে। সানভির মা বাবা রিহাকে নিয়ে ব্যস্ত, সবাই তার খোঁজ খবর নিচ্ছে, খাওয়াচ্ছে, আর সানভির প্লেট খালি। তাদের দিকে আরও নজর নেই। সানভি বলে ওঠে, বইয়ের দিকেই সবার নজর আসে, আর আমার প্রতি কারো খেয়াল নাই। সানভি: আরে তোর খেয়াল তো গত 22 বছর ধরেই নিয়ে আসছি, এবার থেকে ওর নিব, বুঝছিস মা? রিহা মুচকি হেসে ওঠে। সানভি চুপচাপ খেতে থাকে। বাবার ক্রাশ খাচ্ছে সে, কিন্তু জেদটা আরও বেশি পরিমাণ চেপে গেছে তার। খাওয়া শেষ করে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতেই যায় সানভি। আর রিহা তার ননদ আর তার শাশুড়িমার কাছ থেকে সানভির গল্প শুনতে থাকে। সানভির মা বলে, ছেলেটা আমার খুব ভালো, কিন্তু হঠাৎ করে কি যে হয়ে গেছে জানি না। আগে দেখতাম রোজ গালে হাত দিয়ে বাসায় ফিরতো, বুঝতাম না কোনো কেমন এমন করতো। এভাবে চলতে চলতে হঠাৎ একদিন সানভি কেমন কঠোর হয়ে যায়। কারো সাথে ঠিকমতো মেশে না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না। তুমি একটু ওকে দেখে রাখবা, আর কখনো কষ্ট দিবা না ওকে, কেমন? মা, কখনো দিব না মা। রিহা তাকে আপন মায়ের মতোই মনে করে। তার কোলে মাথা রেখে আরও হাজারো গল্প শুনতে থাকে। কি করতে পছন্দ করে,
সানভি কী খেতে পছন্দ করে ইত্যাদি ছোটবেলার কাহিনী শুনতে গিয়ে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় রিহার। সানভি বন্ধুদের মাঝে যেতেই সবাই বলে ওঠে, অভিনন্দন, অবশেষে পাইলি তাকে। বন্ধুরা, পেলাম, তবে অনেক কিছুর পর। সানভি, অনেক কিছুর পর মানে? বন্ধুরা, আরে অনেক কিছুর পর মানে বুঝছিস না? পুরা 6 বছর ধরে ঘুরতেছি আর আজ পেলাম তাকে। সানভি, ঠিক বলেছিস, মেয়েটা যা জেদি, 6 বছরে কেউ পিছনে ঘোরার পরও তাকে মেনে নেয় না। কিন্তু এখন কিভাবে মানলো? আর বলিস না, বিয়ের প্রস্তাব দিয়েছিলাম বাসায়, তাই আর মানা করিনি। সানভি, যা হয়েছে ভালো হয়েছে। আজকে কিন্তু তোর পক্ষ থেকে ট্রিট চাই। কালকে তো পেট ভরে খাইছিস, আবার আজকেও খাবি। এখন আবার কিসের ট্রিট? আমি ওসবের মধ্যে নাই। সানভি, দোস্ত ট্রিট লাগবো না, শালি আছে 2টা, একটা ভাও কইরা দিস, শালা লুচ্চা। সানভি, তারপর আড্ডা দিয়ে বাসায় ফিরে সানভি। রিহার বাসা থেকে লোকজন এসেছে, সবাইকে খাওয়ানো হচ্ছে। সানভি তার রুমে চলে যায়, গিয়ে দেখে রিহার বাবা মা বসে আছে রিহার পাশে, আর মেয়েটা কাঁদতাছে। সানভি গিয়ে সালাম করে তাদেরকে, নানান কথাও শুনতে থাকে তাদের। রিহার প্রতি তার এতটাই যে চেপে গেছে যে তার ভালো কথা বললেও তার খারাপ লাগে। কিন্তু মেয়েটা এতটাই সুন্দর যে বারবার চোখ আটকে যায়, তখন চাইলেও চোখ ফেরাতে পারে না। সারাদিন কেটে যায় ব্যস্ততায়। সন্ধ্যার দিকে রওনা দেয় তারা। রিহার বাসায় কালকের দিনটা থাকতে হবে, তারপর রাতে আবার চলে আসবে। সানভি আর রিহার জন্য আলাদা গাড়ি। সানভি ড্রাইভ করতে জানে, তাই সে নিজেই গাড়ি চালাচ্ছে। পাশে বসে আছে রিহা। রিহার খুব রাগ হয়, পাশের মানুষটা যেন একটা রোবট, কোনো কথা বলছে না। কিছু দূর যেতেই সানভি হঠাৎ গাড়ি ব্রেক করে রিহার দিকে তাকায়। বাইরের বাতাসে সে রিহার চুলগুলোকে এলোমেলো করে দিয়েছে। সানভির ইচ্ছে হয় চুলগুলো গুছিয়ে দিতে। রিহা বুঝতে পারে না হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি কেন থামালো। কিছুদূর যেতেই সানভি হঠাৎ গাড়ি ব্রেক করে রিহার দিকে তাকায়। বাইরের বাতাসে সে রিহার চুলগুলোকে এলোমেলো করে দিয়েছে। সানভির ইচ্ছে হয় চুলগুলো গুছিয়ে দিতে। রিহা বুঝতে পারে না হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি কেন থামালো। সানভি কেমন একটা দৃষ্টি নিয়ে রিহার দিকে তাকায়। রিহা ভয় পেয়ে যায়, এমন করে তাকাচ্ছে কেন ছেলেটা, না জানি আবার কি করে বসে। সানভি প্রায় 2 মিনিট রিহার ভয়ে চুপসে যাওয়া মুখটা দেখতে থাকে। তারপর সানভি বেরিয়ে যায় গাড়ি থেকে। রিহাকে গাড়িতে রেখেই পাশের টং এগিয়ে চা খেতে থাকে সানভি। নীলিমা মনে মনে বলে, এইটা কি হলো, আমাকে রেখেই চা খেতে চলে গেল। দাঁড়াও, দেখাচ্ছি মজা আজকে। রিহা গাড়ি থেকে বেরিয়ে সানভির দিকে আগায়। কেন জানি খুব ভয় করছে তার, তবু এগোচ্ছে। রিয়া গিয়ে সানভির পাশে বসে। সানভি একটু সরে বসে। রিহা মনে মনে বলে, ভাব নিতেছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। রিহা সবার সামনেই সানভির গালে একটা কিস করে বসে। সবার সামনে বলতে দোকানের মামা ছিল শুধু। সানভি স্তব্ধ হয়ে যায়। কি করলো ও এটা সবার সামনে? বুঝতে পারছে না এত সাহস পেল কোথা থেকে ও। রাগে গা জ্বলছে সানভির, কিন্তু কিছু বলছে না। কি বলবে, সবার সামনে 2 দিনও হয়নি বিয়ে হয়েছে, এখন সবার সামনে কিভাবে মারবে বা বকবে? সেও তো মানুষ। সানভি শুধু রিহার লাজুক হাসিটা দেখে। চলো। সানভি হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসায় রিহাকে। তারপর গাড়ি চলতে থাকে। আজ কিছু বলল না সানভি, কিন্তু এরপরে কিছু করলে খারাপ হয়ে যাবে। সানভি গাড়িটা রিহার বাসার সামনে এসে দাঁড় করায়। তারপর গেট খুলে দিতেই বাড়ির ভিতর নিয়ে যায়। দুজনে দুদিক দিয়ে বেরোয়। রিহা গিয়ে সানভির হাত ধরে। সানভির কিন্তু সামনে তাকিয়ে হাসে। কি করবে এত মানুষের সামনে, বরং একটু অভিনয় করলেই বেটার হবে। বাসায় ঢুকতেই শালিগুলো ঘিরে ধরে সানভিকে। রিহা কোনো মতে ভিড় ঠেলে বেরিয়ে যায়। সানভি একা হয়ে যায়। শালিগুলো সেই লেভেলের বজ্জাত, কেউ চিমটি কাটে তো কেউ পায়ের উপর এসে দাঁড়ায়। এক একজনের প্রায় লম্বা লম্বা হিল, 2-3 হাত করে তো হবেই। সবার মাঝে অসহায় হয়ে গেছি। প্রায় 20 মিনিট পর সব কিছু শান্ত হলো। ভিতরে ঢুকলাম। রিহা আমাদের রুমে নিয়ে গেল। আমি গিয়ে বসলাম। রাত তখন 8টা। প্রায় ফ্রেশ হয়ে আসলাম।
শাশুড়ি মা খাওয়ার জন্য ডেকে গেল। প্রায় 20 মিনিট পর দুজনে একসাথে খেলতে গেলাম। রিহা সব সময় আমার হাত চেপে ধরে। ওদের বাসায় তাই কিছু বলতেও পারি না। খেতে যাই দুজনে। সামনাসামনি বসে তারা, নীলিমা এ পাশে আর সানবি ও পাশে। খাওয়ার মাঝখানে হঠাৎ সানবি খেয়াল করে ওর পায়ে কিছু ছোঁয়া লাগছে। সামনে তাকিয়ে দেখে রিহা হাসতাছে। সানবি মনে মনে বলে, সব শোধ তুলব, শুধু একটা রাতেই তো ব্যাপার, কালকে বিকেলে এত তো আবার চলে যাব। রিহা মনে মনে বলে, এই একদিন জ্বালিয়ে মারবো তোমাকে, আমাকে তো চেনো না তুমি। মগের মুল্লুক নাকি বিয়ে করবা, আবার বউ হিসাবে মানবা না, আমি আমার অধিকার আদায় করে নিব। বেশ বিরক্তিকর সাথেই খাওয়া শেষ করে সানবি। তারপর নিজের রুমে চলে যায়। অনেক ক্লান্ত লাগছে, ঘুমানোর দরকার। সেই সময় ওর বন্ধুরা রুমে আসলো। কিরে তোরা এখানে কেন? সানবি, তোরা কই যাব, ঘুমানোর জায়গা নাই। সিয়াম, কেন কি হয়েছে? সানবি, তোর শালিকাগুলা বের করে দিছে রুম থেকে, বলছে টাকা লাগবে 5,000, নইলে আজকে ঘুমাতে দেবে না, আর খেতেও দেবে না। কেমনটা লাগে বলতো? রনি, দোস্ত ভালোই তো হয়েছে, সারা রাত আড্ডা দে। যা রে ভাই, একটা রাত না ঘুমালে কি হবে? সানবি, আর খাওয়া। নিলয়, ওদের আবার রুমে পাঠিয়ে দে, আমি বলে দিচ্ছি। সানবি, ওকে গেলাম। সিয়াম, প্রায় 5 মিনিট পর শালিকা আসলো, সাথে শরবতের গ্লাস। সানবিকে দেখে বলল, রাখছেন কেন? বলেন, আমাদের আজকে সারা রাত রাখতে হবে। আপনার বন্ধুরা তো না খেয়ে আছে। নিহা, আচ্ছা কি চাও বলো? সানবি, টাকা দেন 5,000। নিহা, আমি 2,000 টাকা হাতে ধরিয়ে দিয়ে বললাম, রাতে ঘুমানোর দরকার নাই, শুধু খাবার দিবেন, ঝাল বেশি দিয়ে, আর শরবতে যেন মরিচের গুঁড়া থাকে। সানবি, সে কি দুলাভাই, আপনি বাঁচানোর বদলে আরও মেরে ফেলার প্ল্যান করছেন? চিন্তার বিষয়। নিহা, তোমাকে যা বলছি তাই করো। সানবি, আচ্ছা ধরেন এইটা খেয়ে নেন। নিহা বলেই শরবতের গ্লাসটা আমার দিকে এগিয়ে দিল। আমি গ্লাসটা শেষ করে রাখতে যাব, দেখি কেউ নাই, মানে পালাইছে, কিন্তু কেন? হঠাৎ খেয়াল করলো সানবির মুখের ভিতরে আগুন জ্বলতাছে, মানে শরবতের মরিচের গুঁড়া দেওয়া ছিল। পানি পাচ্ছে না কোথাও, মুখ দিয়ে মনে হচ্ছে ধোঁয়া বেরোবে। এমন সময় সামনে সানবি দেখে রিহা চলবে।